কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামো চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত 800 সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে ঘরে বসে অথবা বিভিন্ন জায়গা থেকে এই নিয়মিত 800 সাদা কালো দেখছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি জাইন খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সফল মানুষদের নিয়ে সাজানো হয় নিয়মিত এই 800 সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। সাদা কালোর আজকের পর্বে উপস্থিত আছেন তেমনই একজন গুণী ও সফল মানুষ। আমরা কথা বলবো তার অতীত ও বর্তমান জীবনের নানান প্রসঙ্গ নিয়ে। সম্মানিত দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন দ্য এভারগ্রিন অ্যান্ড হ্যান্ডসাম, দ্য রিয়েল হিরো অ্যান্ড দ্য সুপারস্টার, অ্যান্ড দ্যাট পারসন ইজ নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি ডিএ তায়েব। ভাইয়া, সাদা কালোতে আপনাকে স্বাগত। ধন্যবাদ, ভালো লাগছে এত চমৎকার একটি অনুষ্ঠানে আসতে পেরে। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আপনি কেমন আছেন, কিন্তু এই প্রশ্নটি করবো না, কারণ আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি বেশ ভালো আছেন এবং সবসময় চাই আপনি অনেক অনেক ভালো থাকেন। আল্লাহর মতো ভালোই থাকি, কারণ ভালো থাকার চেষ্টাও করি, কারণ অন্যকে ভালো দিয়ে রাখার চেষ্টা করে তার নিজের ভালো থাকাটা আল্লাহ গিফট করেন। আপনি অভিনয় শিল্পের সাথে কিভাবে জড়িয়ে গেলেন? আমি একদম স্টুডেন্ট, ছোট্ট যখন আমি ক্লাস 2-তে পড়ি তখন থেকে আমি আসলে মঞ্চে কাজ করি। একটা ছোট্ট ক্যারেক্টার ছিল আবু চরিত্র, এইটা স্টেজ নাটকে নতুন পৃথিবী। আবু চরিত্রে অ্যাক্টিং করেছি যে এই ছেলেটি অভাবের তাড়নায় তার বাবা মা তাকে খেতে দিতে পারে না, মা বাবাকে চাপ দেওয়ার পরে বাবা খাবার চুরি করতে যায়, তখন সে ওখানে ধরা পড়ে আর ছেলেটার দিকে না খেয়ে মারা যায়। এরকম একটা গল্প ছিল। সে থেকে শুরু। পরে ঢাকাতে আমরা থিয়েটারে, গ্রুপ থিয়েটারে কাজ করেছি আমি, প্রেক্ষাপট এলাকাতে, কলেজে নাটক নির্মাণে, ডিরেকশনে, অ্যাক্টিং সব জায়গাতেই খুব ছিলাম। সাদত কলেজে ছিলাম, মির্জাপুর কলেজে ছিলাম, কাজ করেছি সবসময়। আপনার শৈশব কোথায় গেছে? আমার টাঙ্গাইলে, মির্জাপুর, আমার বাড়ি কাটোরা, পাকুল্লা, কাটোরা, এই দুই জায়গায় আমার শৈশবটা কেটেছে। একদম পুরো শৈশব সেখানটা থেকে? পুরো শৈশব সেখানটা থেকে? হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, আপনার পড়াশোনা এবং ছাত্র জীবন সম্পর্কে জানতে চাই। আমি তো ওই যে টাঙ্গাইলে সাদত বিশ্ববিদ্যালয়, পরে ঢাকা ইউনিভার্সিটি, এইখান থেকে পড়াশোনা করি, বাংলাদেশ পুলিশে অফিসার পদে যোগ দিই, তারপরে কাজ করতে থাকি, চলছেই সেই জীবন, আর থেমে থাকেনি। আর তবে আমার অভিনয়ের প্রতি খুব দুর্বলতা শুরু থেকে ছিল। তো আমি যেটুকু আসতে পেরেছি, যে পর্যায়ে এসেছি, এটাতে আমি কখনোই এটা আশা করিনি। আমি বলবো না আহামরি আমি কিছু হয়েছি, কিন্তু এটাই আমার কাছে বিরাট ব্যাপার। আমি ভেবেছিলাম একটা ছোটোখাটো ক্যারেক্টারে অভিনয় করব, একটা পুলিশের চরিত্রে অভিনয় করব, এরকম ভেবেছিলাম যে খুব অল্প ডিউরেশনে। বাট আমার জীবন হয়ে গেছে একেবারেই অন্যরকম, সমুদ্রের মতো, একেবারে বিলাসবহুল চলচ্চিত্র নাটক নিয়ে আমি খুবই ব্যস্ততার সাথে আমি চালাচ্ছি। আপনারা খেয়াল করবেন যে আমার আসলে টেলিভিশন নাটক দিয়ে আমার শুরু হয়েছে, সেখানেও আল্লাহর রহমতে এমন কোনো আর্টিস্ট নাই যে আমার কো আর্টিস্ট ছিল না, সবার সাথে আমি কাজ করেছি। চলচ্চিত্রেও আসার পরে এখানে একটার পর একটা, ফার্স্ট মুভিতে আমার বিপরীতে কাজ করলো পরিমণি এবং পপি, সেকেন্ড মুভিতে মাহিয়া মাহি, থার্ড মুভিতে করলো হলো অপু বিশ্বাস, ফোর্থ মুভিতে করলো আমার সাথে ববি, আবার 5 নম্বর কাগজের বউ পরিমণি। তারপরে আবার এখন নেক্সট মুভি যেটা যাচ্ছে সেটা হলো অফিসার ইনচার্জ মাহি, এবং বউ আরেকটা মুভি আসবে, এটাও শুটিং শেষ হয়ে গেছে, এটাও ববি। এরকম আমি আসলে খুব অল্প চলচ্চিত্রে অভিনয় করে
আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বোচ্চ ভোটে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি। এত বড় একটা ক্যাম্পেইনে আমার যে জায়গা, এটা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না কখনোই। আমি বিশাল মনে করি চলচ্চিত্র মানে তো একটা বিশাল ব্যাপার। সেই জায়গার মধ্যে আমি এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। বিশ্বভাই আমেরিকা আছেন, ওনার পায়ে ট্রিটমেন্ট হচ্ছে। উনি যখনই দেশের বাইরে থেকে তখনই আমাকেই প্রেসিডেন্ট হতে হয়। আচ্ছা, যেহেতু ডিএ দেব ভাইয়ের শুটিংয়ের প্রসঙ্গ আসলোই, অবশ্যই আপনার মনে পড়ে প্রথম শুটিংয়ের কথা, সেই দিনটার ঘটনা আমি জানতে চাই। প্রথম শুটিং আসলে বাংলাদেশ টেলিভিশনের একজন প্রমিনেন্ট আর্টিস্টের পিছনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পুলিশের পোশাক পরে। উনি কাঠগড়াতে দাঁড়ানো, কাঠগড়ার পেছনে একজন পুলিশ থাকতে হয়, না থাকলেও চলে। তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওখানে দাঁড় করে রেখেছিলেন। আমি খুব প্রফুল্লতার সাথে ছিলাম, মানে অনেকক্ষণ দেখাবে আমাকে সেই আশায়, যেহেতু একটা সুপারস্টারের পিছনে দাঁড়ানো আমি, যে ওনাকে ক্যামেরায় দেখালে আমাকে দেখাবে, সে আশায় ওইখান থেকে আমার শুরু। এখান থেকে আমার জানতে ইচ্ছে করছে ডিএ দেব ভাইয়া, আপনি যে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, তখন কি অলরেডি আপনি পুলিশের চাকরি করতেন নাকি পরে শুরু করেছেন চাকরি? এইটা আমি আসলে স্টুডেন্ট লাইফে করেছি পুলিশের চরিত্রটা। পুলিশ চেন প্রতি আমার আগ্রহ একদম ছোটোবেলা থেকে। আচ্ছা, আমি পুলিশ অফিসার হব। আর এখন যেগুলি করছি মুভিতে একদম হিরো, পুলিশ অফিসার হিরো, একদম ইউনিফর্ম, আমার র্যাঙ্কে আমি কাজ করি এবং সেখানে আমি নায়ক চরিত্রে অ্যাক্টিং করি। এবং আমি কিন্তু কোনো শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি না, আমি মুখ্য চরিত্রেই করি। এমন না যে দুইটা হিরোর সাথে ব্যালেন্স দিতাম। আচ্ছা, ডিএ দেব ভাইয়া, আপনি নাটক এবং চলচ্চিত্র দুই মাধ্যমে অভিনয় করেছেন, এর মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? দুইটাই আমার প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। তবে একটা চলচ্চিত্রের আওয়াজ অনেক বেশি আওয়াজ হয়, অনেক বেশি মানুষজন জেনে যায় একটা চলচ্চিত্রে অ্যাক্টিং করলে, এবং বছর পর বছর চলতেই থাকে। মানে এটা কোনো নাটক তো ইরেস মিডিয়া, নাটক একবার হয়ে গেলে এটা নিয়ে মানুষ খুব একটা মনে রাখতে চায় না, মানুষ ভুলে যায়। চলচ্চিত্র ভুলে যায়, কারণ চলচ্চিত্র আজকে দেখবেন 2-3টা টেলিভিশনে আমার সিনেমা দেখাচ্ছে, তাই না? তাহলে ভুলে না মানুষ, বুঝতে পারে না। একদম। ডিএ দেব ভাইয়া, আমরা জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন এবং পরিবার সম্পর্কে। আমার ব্যক্তিগত জীবন মানে আমি ব্যক্তিগত কি সম্পর্কে জানতে পারেন? আমার পরিবার সম্পর্কে বলি। আমার পরিবার একটা নাইস পরিবার, স্মার্ট পরিবার, চটপটে পরিবার। আমি অনেককে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি। যারা আছেন তাদের নিয়ে বেঁচে আছি। তো বাঁচতে হয়, এই জন্য বাঁচতে চাই ভালোভাবে। অবশ্যই। আপনার অভিনয় শিল্পকে আপনার পরিবার কীভাবে দেখেন বা কীভাবে দেন? চমৎকার। আমার মা ছিলেন আমার কাজের ভক্ত, আমার বড় ভাই ছিলেন আমার ভক্ত, আমার বড় বোনটা আমার কাজ দেখেন। আর প্রতিনিয়ত আমার ওয়াইফ যিনি, উনি তো লেখক, চলচ্চিত্র প্রযোজক সমিতি, সে একজন প্রডিউসার এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার, অসংখ্য নাটক এবং সিনেমা উনি তৈরি করেছেন। আর উনি যেহেতু শিল্পের সাথে জড়িত, তাহলে আমার খুব অসুবিধা তো হয় না, এবং সাপোর্ট হয় না, শিল্প সাপোর্টিং। আচ্ছা, ডিএ দেব ভাইয়া, আপনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগছে। আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, ফিরে গেলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা কথা বলছিলাম সুপারস্টার ডিএ দেবের সাথে। ডিএ দেব ভাইয়া, আপনি অভিনয়ের অনুপ্রেরণা পেয়েছেন কার কাছ থেকে? এটা আসলে আমার বোনের জামাই এবং আমার বড় ভাই দুজন
ইন্সপাইরেশন ছিল তাদের জন্য। আর আমার নিজেরও খুব ইচ্ছা শক্তি ছিল, যেটা এখনো আছে, বাকি জীবন থাকবে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে আপনার কোন চলচ্চিত্র নিয়ে আপনি বেশি ব্যস্ত আছেন? আমি কয়েকটা ওয়েব সিরিজে কাজ করছি। একটা ওয়েব সিরিজ আমার পুলিশ স্টেশন, এটা বঙ্গতে যাবে, রেডি হয়ে গেছে। আর বঙ্গতে আমার একটা ছবি দেখাচ্ছে কাগজের বউ, ওটা সর্বোচ্চ হিট পর্যায়ে আছে। যতগুলো সিনেমা ওনারা চালাচ্ছে, আমার ওই সিনেমাটা 55% হিটে আছে, মানে 50-এরও অনেক বেশি আছে। তো আর নতুন মুভি যেগুলো কাজ করছি, আর নতুন মুভি বললাম যে এর মধ্যে দোষ দুশ্মন, আমি আর অনন্ত জলিল ভাই, আমরা দুজনে কাজ করবো। স্ক্রিন শেয়ার করবো, কারণ নামই দোষ দুশ্মন, দুজন লাগবে। আর ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে আমার কোনো আপত্তি নেই। ইজ ভেরি নাইস গাই, এবং উনি আমাকে এত ভালো জানেন, উনি বলেন যে চলচ্চিত্রে দিয়ে দেওয়া আমার বন্ধু, পারফেক্ট ফ্যাক্টরি বলেন। তো ওনাকে আমি সব দিকেই ওনাকে আমি খুব পছন্দ করি। এই মুভিটার কাজ চলছে, আর কাজ চলছে আপনার এই এর মধ্যে নতুন নতুন অনেকগুলো ছবিতে আমি মানে পা দিয়েছি। একটা নতুন বাংলাদেশ নামে একটা সিনেমা কালকেই চূড়ান্ত হলো, এটাতে কাজ করছে আমি মূল চরিত্রে। এটা খুব বড় বাজেটের সিনেমা। তারপরে মানে আরো অনেক সিনেমার সাথে করছি। ভাইয়া দোস্ত দুশ্মন সহ যতগুলো সিনেমা আপনার আসতেছে সবগুলোর জন্য শুভকামনা রইল। আপনি মনে প্রাণে একজন চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রকে ভালোবাসেন। চলচ্চিত্র নিয়ে আপনার আগামীর পরিকল্পনা? চলচ্চিত্র নিয়ে আমরা তো আগামী এবং এখন মানে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি, হলমুখী করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা সাকসেস হয়েছি। আমরা প্ল্যান ওয়াইজ সিনেমা রিলিজ করাচ্ছি, প্ল্যান ওয়াইজ নির্মাণ করাচ্ছি। মানে ঈদেই শুধু থাকবে না, ঈদ ছাড়াও যারা চলচ্চিত্রে হিট করাবে তাদের বলবো সত্যিকার তারা স্টার। আমরা সেই পরামর্শ সবাইকে দিচ্ছি যে আমরা ঈদ ব্যতিরিকে অন্য সময়গুলো সিনেমা নিয়ে আসি। আমরা চাই 12 মাস সিনেমা আবার চলুক, শেষ সুদিন আসুক, যেদিন আমরা ছোটোবেলায় দেখেছি সেই সেদিন অপেক্ষা করছি। এবং এই মানে আমরা কাজ করেই যাবো ওই দিন ফেরার না পর্যন্ত। একদম, এবং সিনেমার উৎসব বাংলাদেশে সারা বছর চলতে থাকুক। জিয়াদ ভাইয়া, এবার একদমই আপনার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে জানবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার প্রিয় খাবার। আমার প্রিয় খাবার আসলে আমি রুটি, মাংস, তারপরে ভাত ডাল, এটা খুব পছন্দ করি। আচ্ছা, প্রিয় পোশাক? এই যে যা পরে আছি, গেঞ্জি, জিন্স, এইসব। আচ্ছা, আপনার কাছে প্রিয় নায়িকা কি? আমার কাছে প্রিয় নায়িকা বললে ঐশ্বরিয়া রায় এবং সুচিত্রা সেন। আচ্ছা, প্রিয় নায়ক? ওই বলতে চাই যে শাহরুখ খান, উত্তম কুমার, ওনারা বাংলাদেশের রাজ্জাক, চিত্রনায়ক রাজ্জাক। একদম। আপনার কাছে প্রিয় খল চরিত্র বা ভিলেন কে? আমাদের দেশে দিশা ভাই। আচ্ছা, প্রিয় নির্মাতা? প্রিয় নির্মাতা বদিউল আলম খোকন, কারণ ওনার ক্যাম্পেইনে, বড় ক্যাম্পেইনে কাজ করেছি। ওনার মানে ক্যাম্পেইনটা এত বড়, চলচ্চিত্র এত বড় চরিত্র নির্মাণ করেন, ওনাকে আমার পছন্দ। আচ্ছা, আপনি এত তারকার সাথে অভিনয় করেছেন, এই অভিনয় নিয়ে আপনার জীবনে নিশ্চয়ই অনেক মজার স্মৃতি আছে, তার মধ্যে একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করুন। আসলে অভিনয় নিয়ে তো অনেক স্মৃতি তৈরি হয়। আমি মনে আছে যে একটি ফার্স্ট মুভি যখন গ্রামের একটা গল্প, আমি আর পরিমণি শ্যুট করছিলাম। তো আমরা গাড়ি রেখে যেখানে যেতে হবে সেখানে বাইকে যেতে হয়, ওখানে আবার গাড়ি দেখা নদীর পারে। তো পরি আমার সাথে বাইক উঠলো, ওঠার পরে আমরা ওখানে কাজ করতেছি। একটি ঘর ভাঙা নদীর পাশে, ওই ঘরে বসলাম। ওই বাড়ির মহিলা আমাদের খাবার এনে দেবো, পরি আমার বলে এটা খাও। খাবারটা একটা ভাত আর একটা ডিমটা ভুনা করে নিয়ে আসছে। অথচ আমাদের কিন্তু ইউনিটের খাবার প্রচুর আছে, মাছ, মাংস সব। কিন্তু ওই খাবারটা খেয়ে দেখলাম যে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে উনি এই খাবারটা তৈরি করেছেন। আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি, এটা ভুলে যাই জিনিসটা ভোলা। আচ্ছা, আপনি বেশ কয়েকটি সংগঠন থেকে পুরস্কার পেয়েছেন, আর সেই সম্পর্কে আমাকে কিছু বলুন। আমি তো আসলে এত পুরস্কার পেয়েছি, আর আমাদের রানা ভাইয়ের কথা তো বলবই। এইখান থেকে তো পুরোবার ওনারা আমাকে খুব যোগ্য মনে করেন, ওনাদের অ্যাওয়ার্ডটা পেতেই থাকে। আর 2-1টা ছাড়া কোনো সংগঠন নিয়ে তাদের অ্যাওয়ার্ড আমি পাইনি।
আচ্ছা, আপনি সামাজিক বেশ কিছু কাজ করেন, সামাজিক কাজকর্ম সম্পর্কে আমরা কিছু জানতে চাই। সামাজিক কাজ আমি, আমার নামে বিয়েতাই ফাউন্ডেশন আছে, তারপর বিয়েতাই ফ্রেন্ডস ক্লাব আছে, বিয়েতাই ফ্যান ক্লাব আছে, তারপরে মানে অনেক অনেক ক্লাব আছে যেখানে মানে বন্ধুরা শুধু মানবিক কাজ করে, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। এবং মানে টোটালটাই চেষ্টা করি আমি করি। এবং আমার মা বাবার নামে একটা ব্লাড ব্যাংক আছে, সুফিয়া মিনি, এবং আমার গ্রামের বাড়িতে একটা হেফজখানা, কোরআন শিক্ষার একটা আছে, ওইটা মা বাবার দায়ের হেফজখানা। এমন কথা যে আপনি যেটা বলেন সামাজিক কর্মকাণ্ড আমার খুব পছন্দ, আমি করতে চাই, মনের মতো করে যাচ্ছি, চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। যে তাই ভাই, এবার জানতে চাইবো, আপনি এই দেশের অনেক জনপ্রিয় এবং অনেক সুপারস্টার হিরোইনদের সাথে কাজ করেছেন, এর মধ্যে আপনার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি কে কোঅপারেটিভ এবং সবচেয়ে বেশি কে হেল্পফুল? এটা খুব কঠিন কোশ্চেন, যেহেতু ওদের সাথে এখন কাজ করছে, পরে ঘাপলা করবো। তবে সবাই আমার সাথে কেন যেন সবাই অনেকে নাকি অনেক জরুরিদের স্টার্ট করে শুনি, আমার নায়িকাদের নাম ধরে বলে পরি, ববি, তারপরে কি বলে অপু বিশ্বাস, সেটা আমার সাথে এগুলো আমি দেখি নাই। তারা আমার সাথে খুবই কর্মশন করেছে এবং খুব ফ্রেন্ডলি, আমাকে অভিনয় শিখিয়ে দিয়েছে। কারণ চলচ্চিত্রে আমি যখন নতুন আসি, চলচ্চিত্রের ডিজাইন তাকে বুঝি না, আমাকে শিখিয়ে দিয়েছে। আমার ভালো বন্ধু তারা আছে, মানে সবাই কোঅপারেটিভ, সবাই হেল্পফুল, সবার জায়গা থেকে খুব বেশি একদম। আর জেদার ভাই, আপনি অসংখ্য শিল্পীর ভালোবাসা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। এই জায়গা থেকে আপনি চলচ্চিত্র শিল্পী সমিতিকে আপনি কিভাবে দেখেন বা এটার পরিকল্পনা কি করছেন? আমাদের অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন আছে, থাকবে, কিন্তু ইদানিং আপনারা দেখেছেন যে শিল্পী যারা যারা এই দেশের স্টার তারকা, তাদের যেন মানে একটা খবর ছড়িয়ে পড়লে মানুষ খুব আগ্রহ সহকারে সেটা উপভোগ করে। আর অ্যারেস্ট হয়েছে বেশ কয়েকজন আমাদের সহকর্মী, এটা আমরা খুবই আমাদের হৃদয়ে খরণ হয়েছে রক্ত। আমরা চাইনি যে এরকম আলোচনায় আমরা কখন আসি যে আমাদের সহকর্মী যে কোনো কারণে অন্তত গ্রেপ্তার হোক, সেটা চাইনি কখন। তো এটা দুর্ভাগ্যবশত হয়েছে। আমি শুধু এই কথা বলতে চাই যে আমি সবসময় বলে আসছি যে শিল্পীর আসলে কোনো রাজনীতিতে যাওয়া উচিত না। শিল্পী থাকবে নিরপেক্ষ, সমস্ত দর্শক থাকবে শিল্পীর পক্ষে, এবং শিল্পীর কোনো সীমানা নেই। আর তৎকালীন গভর্নমেন্ট যারা গেল, তারা আমাকে বদলি করার জন্য খুব বেশি প্রেশার দিয়েছিল। একবার তো আমাকে খাগড়াছড়িতে দেবে, তখন ছিল আমার নাটক সিনেমা গেছে, আমার এমনি বদলে দিতে কোনো অসুবিধা নেই, পুলিশের চাকরি বদলে দিতে পারে। তো তখন আমার এলাকাটা, আমার নেতা, বর্ষিয়ার নেতা আব্দুল লতিফ সিদ্দিকী, উনি আমার কথা শুনুন, শুনে আমার ভিতরে টেনশন করেছিলাম, তো কিছুই হবে না, তার যেতে হবে না, উনি আমাকে হেল্প করেছেন। তারপর আমাদের এলাকার এক নেতা, এমপি, আরেকজন হিন্দু ভদ্রলোক, আর নাম বলতে চাই না, তারাও বলেছে যে আমি নাকি রাজনীতি করেছি, তো এটা বলে কমপ্লেন করেছিল আমাকে বদলি করার জন্য। আমি টাঙ্গাইল জেলা সমিতির সেক্রেটারি ছিলাম 7 বছর। তো 7 বছর যখন চলে গেছে, যখন এই যে গভর্নমেন্ট চলে গেছে, তারা আসলো পরে আমাকে সমিতিতে ভাইস প্রেসিডেন্ট হওয়ার কথা আমার করেনি, কারণ আমি নাকি বিএনপি করতাম। আচ্ছা, এই সংগঠনগুলো সবগুলো কিন্তু আসলে নন পলিটিক্যাল। যে মানব মজুমদার আমার এলাকার মানে এক ভদ্রলোক, আমার এলাকার জানি না নাকি নেত্রকোনা, উনিও খুব আমার পিছনে লেগেছিলেন। আল্লাহ কেউ কিছু করতে পারেনি, আমি আমার জায়গায় ঠিক আছে। আলহামদুলিল্লাহ। গেতায় ভাই, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আপনি বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কি ভাবছেন? আমি আশা করছি এবং দর্শকরাও বুঝতে পারছেন যে উত্তরটা পেয়ে গেছেন। মনে লাগে এই জন্য আমি যে কথা থেকে আমি গেছি স্কেপ করছি, আমার শিল্পীরা যদি কখনো অ্যারেস্ট হয়, তার পত্রিকা শিরোনামে আসে, অনলাইনে তাদের ট্রল করে, তখন আমরা খুব কষ্ট পাই, অপমানিত হই। এবং এমন হয়েছে, দেখেন না, যে কোনো একটা ভালো মানুষের একটা খবর বের করবেন, রিয়াক্ট দেবে, মানে ফর নাথিং। আসলে আমরা ধরে নিই যে তারা ওই রকম পরিবার থেকে আসে নাই, যার জন্য দুঃখে রিয়াক্ট দেয়। মানুষ একজনের বিপদে কান্না করার কথা আর হাসে, তাহলে তাদের জন্য আমার করুণা হয়। এই সমস্ত মানুষ যাদের হাতে মোবাইল ফোন করেছে, তাদের হাতে এমবি আছে,
তারা মানুষকে অপমান করার জন্য অস্থির থাকে, তাদের নীতি, তাদের বিবেক আল্লাহ ফিরিয়ে দিক, তাদের প্রতি আমার করুণা হয়। আর শিল্পীদের নিয়ে আসলে যে শিল্পীদের আপনারা ফুলের মতো জানেন, তাদের বেশি নাড়াচাড়া করেন না, মানে আপনার স্বপ্ন নষ্ট হবে। আমরা যদি কাজ না করতে পারি আপনারা বিনোদন কোথায় পাবেন? আমাদের কনসিডার করলে অসুবিধাটা কোথায়? আর শিল্পীদেরও আমি অনুরোধ করতে চাই, কোনো গভর্নমেন্টের ডাকে যান, অনুষ্ঠানে যেতে হবে। আমাকে ডাকলে আমার যেতে হয়, মিটিংয়ে যেতে হয়, যেহেতু আমি একটা নেতা শিল্পী সমিতি। কিন্তু আপনারাও যান, সবাই যান, কিন্তু কোনো স্লোগান দিন না, কারো ভোট চান না, কোনো দলের পক্ষে ভোট চেয়ে কালার খেয়ে না, দেখবে এখন অনলাইনে ছড়িয়ে দিচ্ছে আর আপনাদের অপমান করার চেষ্টা করছে। আর আপনাদের সম্মানের সাথে আমরা জড়িত, শিল্পী সমিতি জড়িত। আপনাদেরকে অনুরোধ করতে চাই, শিক্ষা আমাদের যাদের হয়েছে আমরা যারা করেছিলাম, আর কখনোই পলিটিক্স আমরা করবো না যতদিন চলচ্চিত্রের সাথে আছি। আর পলিটিক্স যদি আবার করতে হয় তাহলে শিল্পী সমিতি থেকে বেরিয়ে গিয়ে, সিনেমা থেকে বেরিয়ে গিয়ে আমি রাজনীতি করবো। তাতে করে অন্তত চলচ্চিত্রের দুর্দমটা হবে না, আমার জন্য সম্মানটা রক্ষা হবে। এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমার এলাকায় আমাকে এমপিতে দাঁড়ানোর জন্য অনেক এনকারেজ করছে, এমপিতে আসেন আমরা এলাকা, আমরা অনেক শোনাম, আমার পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আছে। বাট আমি করবো না, কারণ আমি দ্বিখণ্ডিত হতে চাই না, আমার ভক্ত খণ্ডিত হতে চাই না। আমি সবার সাথে আছি। রাইট, একদমই এমনটাই হওয়া উচিত যে তাই ভাইয়া আপনি বাংলাদেশের লক্ষ কোটি দর্শকের হৃদয়ে আছেন, আমাদের হৃদয়েও আছেন, এবং আমাদের পক্ষ থেকে আপনার সাথে শুভকামনা রইল। আপনি হাজার বছর দর্শকদের হৃদয়ে বেঁচে থাকেন। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আবারও সাদা কালোর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবার দেখা হবে নতুন পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। আর আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।